তাহলে চলো আমরা বুটেক্স এর কোশ্চেন অ্যানালাইসিস পর্ব সেকেন্ড অর্থাৎ পার্ট 2 তে আমাদেরকে ওয়েলকাম। এন্ড এই পার্টে আমরা কেমিস্ট্রি কোশ্চেন অ্যানালাইসিস করব এবং কেমিস্ট্রি কোশ্চেনগুলো ফিজিক্স এবং ম্যাথের থেকে তুলনামূলকভাবে একটু ইজি, হ্যাঁ, এবং এখানে একটু কম সময় লাগে, এরপর এটাকে আরো একটু বেশি অ্যানালাইসিস করে পড়া যায়। চলো আমরা কেমিস্ট্রি কোশ্চেন নিয়ে তোমার বুটেক্স কোশ্চেন অ্যানালাইসিস সেকেন্ড পর্বটা শুরু করি। ওকে, অলরাইট, তাহলে দেখো প্রথম কোশ্চেনটা নিছি আমরা যে K4FeCN6, ওকে, K4FeCN6 বিকারক দ্বারা শনাক্তকরণ সম্ভব এরূপ দুটি ক্যাটায়নের নাম ও বিক্রিয়া উল্লেখ করো। আমরা অনেক টাইপের কম্পাউন্ডকে এটা দ্বারা আইডেন্টিফাই করতে পারি। Fe2+ কে করতে পারি Fe2+, তারপরে Fe3+, তারপরে Zn2+, তারপরে Copper2+, এদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি। নরমালি ক্যাটায়নের নাম বিক্রিয়া উল্লেখ করো। সো আসো আমরা শুরু করি। ধরো Fe আমরা শুরু করলাম হতে গিয়ে দেখো Fe2+, ওকে, 2+ কে আইডেন্টিফাই করব। এর সাথে যদি আমি K4Fe CN6 দেই তাহলে আমরা কি পাবো বলতো? এখানে এটা দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে যে Fe2FeCN6 এটা পাবো, ওকে, এবং এটা ফেরাস ফেরোসায়ানাইড এবং এটা বর্ণটা হচ্ছে তোমার হালকা নীল বর্ণের পদক্ষেপটা পড়বে। এর মাধ্যমে এখানে তোমার আয়রন 2+ আছে এটা আইডেন্টিফাই করা যায়। যদি আমি এখানে Fe3+ বলতাম, ওকে, যদি আমি এখানে Fe3+ বলতাম Fe3+, ওকে, Fe3+ বলতাম, তাহলে এটা যদি আমি দিতাম K4FeCN6 দিলাম, কি তৈরি হতো? এখানে আমরা পাইতাম কি দেখো তো FeCN6, এখানে 3 আর এখানে 4, এটা পেতাম আমরা। এটা হচ্ছে গাঢ় নীল, ওকে, গাঢ় নীল বর্ণের, ওকে, গাঢ় নীল বর্ণের পাইতাম আমরা। যদি আমি এখানে জিঙ্ক দিতাম Zn2+ দিতাম এর মধ্যে, তাহলে কি পেতাম বলতো? যে Zn আর K4FeCN6 দিলে আমরা কি পেতাম বলতো? এখানে পেতাম হচ্ছে Zn2FeCN6, এটা পেতাম আমরা। এটা হচ্ছে সাদা বর্ণের, সাদা অর্ধকে পড়তো। আবার যদি কপার নিতাম, Copper2+ নিতাম, কপার নিলে কি পেতাম বলতো? সেম দিলে আমরা কি পেতাম? যে Cu2FeCN6, ওকে, এটা পেতাম আমরা। এটা বর্ণ কি হতো বলতো? বাদামি বর্ণটা পেতাম। তো এইভাবে আমরা তোমার হচ্ছে গিয়ে বেশ কিছু কম্পাউন্ড বা আয়ন আছে যাদেরকে আমরা ক্যাটায়ন আছে যাদেরকে আমরা শনাক্তকরণ করতে পারি। আমি এখানে 4টা বলেছি, এখানে বের করতে বলছে 2টো, আমরা এখানে 4টা আইডেন্টিফাই করছি এবং ক্যাটায়ন গুলো বলেছি আমরা। ওকে, অলরাইট, আশা করি তোমরা এই শনাক্তকরণগুলো রসায়নে যথেষ্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে মোটামুটি প্রায় সব জায়গাতে কোশ্চেন এসে থাকে, ঠিক আছে? তো শুধুমাত্র আয়রন 2+, আয়রন 3+, Copper2+ বাদে ম্যাক্সিমাম অ্যামোনিয়াম প্লাস বাদে ম্যাক্সিমাম যে আয়নগুলো আছে ক্যাটায়ন বা অ্যানায়নের প্রায় সবগুলোরই অর্ধকেপের বর্ণ সাদা হয়ে থাকে, ঠিক আছে? তো তোমরা তোমার এই জিনিসগুলো একটু মাথায় রাখবা যে অর্ধকেপের বর্ণটা কি হবে এবং কোন কোন কম্পাউন্ড দিয়ে আমরা কোন কোন ক্যাটায়নকে শনাক্তকরণ করতে পারি বা কোন যৌগ দ্বারা কোন ক্যাটায়নকে শনাক্তকরণ করতে পারি, এটা মনে রাখাটা যথেষ্ট ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষায় এখানে একটা পর একটা কোশ্চেন আসবেই, আশা করা যায় আর কি। ওকে, অলরাইট, চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। ওকে, পরের কোশ্চেন কি বলছে? দুটি মৌলের বাইরের স্তরের ইলেকট্রনের বিন্যাস হলো 3d10 4s1, y হচ্ছে 3s2 2p5, x এবং y এর সমন্বয়ে তৈরি যৌগ বি বর্ণহীন 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বি এর সম্পৃক্ত দ্রবণে y আয়নের মোলারিটি নির্ণয় করো। কারেক্ট? এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় Ksp of B is equal to 1.75 মোল পার লিটার। এটা দেখতে যেমন একটু উইয়ার্ড মনে হচ্ছে, বাট কোশ্চেনটা কিন্তু তেমন উইয়ার্ড না, বাট কোশ্চেনটা যথেষ্ট সহজ। ওকে, চলো আমরা দেখি x আর y টা কি বের করে ফেলি আমরা অ্যাকচুয়ালি। হ্যাঁ, দেখো x আর y টা কি? x হচ্ছে আমাদের x কি 3d10, ওকে, আর 4s1। এই
ইলেকট্রন বিন্যাস আছে শুধুমাত্র কার বলতো, এগুলো শুধুমাত্র কপারের। ওকে, আর একটা কি আছে বলতো, ওয়াই আছে কি 3 ওকে 3 S2 আর 3p5 এই ইলেকট্রন বিন্যাসটা আছে বলতো, এই ইলেকট্রন বিন্যাসটা শুধুমাত্র আছে ক্লোরিনের। ওকে, ইলেকট্রন শুধুমাত্র ক্লোরিন। আমি খুব সহজে বলে দিলাম কেমনে, দেখো শেষে কয়টা আছে, 10 থেকে 11টা ইলেকট্রন আছে। তোমার হচ্ছে গিয়ে ওই কপার 11 নম্বর গ্রুপের এলিমেন্ট, 11 নম্বর গ্রুপের এলিমেন্টের তোমার চতুর্থ পর্যায়ে 11 নম্বর গ্রুপের এলিমেন্ট শুধুমাত্র কপার আছে। আর এখানে 7টা আছে, 7টা আছে শেষ সপ্তাহে 3 নম্বর পর্যায়ের শেষে 7টা ইলেকট্রন শুধুমাত্র ক্লোরিনের, আর কেউ নাই। সো আমরা খুব দ্রুতভাবে বলে দিতে পারি। অলরাইট, তাহলে এই কপার ও ক্লোরিন দ্বারা গঠিত যৌগ কি হবে, কপার ক্লোরাইড। কারণ এখানে কপারের হচ্ছে গিয়ে যোজনী 1, এখানে ক্লোরিন হচ্ছে 1, দ্যাটস ওয়াই কপার ক্লোরাইড এরকম হবে, কপার CuCl2 হবে না। আবার বলতেছি CuCl2 হবে না, Cu অনলি Cl হবে, কপার ক্লোরাইড হবে, কিউপ্রাস ক্লোরাইড অ্যাকচুয়ালি এটাকে বলা হবে কিউপ্রাস ক্লোরাইড। ওকে, অলরাইট, এখন বলতেছে যে x আর y সমানে গঠিত যৌগ B বর্ণ, এটা হচ্ছে আমাদের B, এই যৌগটা বর্ণহীন। আচ্ছা, তাহলে 25 ডিগ্রি তাপমাত্রায় B এর সম্পৃক্ত দ্রবণে Y আয়নের মোলারিটি নির্ণয় করো। তাহলে B এর সম্পৃক্ত দ্রবণ মানে এটাকে আমরা ভেঙে ফেলতে কি পাই, Cu প্লাস Cl মাইনাস। সম্পৃক্ত দ্রবণে আয়নের মোলারিটি নির্ণয় করা, আমাদের Y এর মোলারিটি নির্ণয় করা লাগবে, এটা হচ্ছে Y ক্লোরিন মাইনাস। তাহলে এখানে দেখো আমাদের KS এর ফর্মুলা কি আসবে, KSP ইকুয়াল আমরা কি জানি বলতো, যে এটার সামনে মনে করো যে 1 টু দি পাওয়ার 1 ইনটু আবার 1 টু দি পাওয়ার 1 ইনটু s টু দি পাওয়ার 1 প্লাস 1, দ্যাট মিন্স 2। তার মানে s ইকুয়াল টু কি পেতে পারি, এটা আমাদের মোলারিটি হবে √KSP। এটা বের করলে আমাদের হয়ে যাবে, দ্যাটস ইট, অঙ্কই হয়ে গেছে, শেষ। তাহলে আসো KSP কি হবে, √1.75 ইনটু 10 টু দি পাওয়ার -5। তাহলে এখানে আমরা s টা কি পাবো বলতো, যে 1.75 ইনটু 10 - 5 কে আমরা যদি স্কয়ার রুট করি তাহলে কি পাই, দ্যাট ইজ স্কয়ার রুট অফ 1.75 ইনটু 10 টু দি পাওয়ার -5, তাহলে পাবো আমরা হচ্ছে 4.18 ইনটু 10 টু দি পাওয়ার -3, দ্যাট ইজ 4.18 ইনটু 10 টু দি পাওয়ার -3। এটা হচ্ছে এত মোলার এবং এটা হচ্ছে অ্যানসার। ব্যাপারটা কি বুঝতে পারছি? ইয়েস, আমরা আশা করছি তুমি ব্যাপারটা বুঝতে পারছো, হ্যাঁ, যে এটা হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, মানে আমরা এখানে পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের অ্যানসার। ক্লিয়ার? তাহলে আমাদের y এর মোলারিটি হচ্ছে আমাদের এটা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ইয়েস, এইটুকুই অঙ্ক, এর থেকে বেশি কিছু নাই, শুধুমাত্র প্যাটার্ন হইছে, অঙ্কটা খুবই সহজ। পজিটিভিটি পেটা বলছে, অনেক কিছু বলেছে, এগুলো ম্যাটার করবে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, অলরাইট, চলো তাহলে পরের কোশ্চেনে চলে যাই। যে 25 ডিগ্রি তাপমাত্রায় দুটি তড়িৎদ্বারের বিভব দেওয়া আছে। ইয়েস, কারেক্ট। এমত অবস্থায় ক্যাথোড দ্রবণ M ধাতুর পাত্রে সম্ভব কি? ক্যাথোড দ্রবণ M ধাতুর পাত্রে সম্ভব কি, মানে M ধাতুর কখনো ক্যাথোড হবে না, M ধাতু হবে অ্যানোড। ওকে, তাহলে এখানে কি দেওয়া আছে, এই দুটো দেওয়া আছে, হ্যাঁ, এই যে এইটা একটা দেওয়া আছে, ওকে, এইটা একটা দেওয়া আছে, এইটা একটা দেওয়া আছে, এটাতে আমাকে ইউজ করা লাগবে। সো আমাদের দেখো M ধাতুর পাত্রটি হবে অ্যানোড। সো আমরা যদি রিঅ্যাকশনটা লিখি তাহলে কি পাই, M অ্যানোড, অর্থাৎ অ্যানোডের রিঅ্যাকশন। ওকে, অ্যানোড। আচ্ছা, আমি টোটাল রিঅ্যাকশন লিখে ফেলি, এত তোমার সিম্পল ব্যাপার। রিঅ্যাকশন মানে কি হবে, M প্লাস N2 প্লাস থেকে তৈরি হবে কি, M2 প্লাস প্লাস N। এখানে সেল সিম্বল লিখি, সেল সিম্বল কি হবে বলতো, যে আমাদের প্রথমে অ্যানোড, তারপরে স্ল্যাশ ধরে ক্যাথোড, তার মানে কি আছে, M থেকে M2 প্লাস তৈরি হচ্ছে, তাই না? তাহলে আমরা কি হবে, M/M2 প্লাস, আর এখানে এটা দিয়ে কি হবে বলতো, অলরাইট, দেখো তাহলে তোমার হচ্ছে যে এই দেখো এটা তৈরি হয়েছে, তাই না? তাহলে কি হবে, N2 প্লাস থেকে তৈরি হবে কি আমাদের N। এটা হচ্ছে আমাদের সেল সিম্বল বা সেল রিঅ্যাকশন বা সেলের সিম্বল বেসিক্যালি। তাহলে এটা যদি হয় তাহলে আমাদের ই সেল কি হবে বলতো, ই সেল ইকুয়াল হচ্ছে, হ্যাঁ, ই নট অফ সেল অ্যাকচুয়ালি,
ই নট অফ সেল ই অফ অ্যানোড, অ্যানোডে অক্সিডেশন হবে প্লাস ই নট অফ ক্যাথোড, ক্যাথোডে কি হবে রিডাকশন হবে। ওকে, তাহলে এবার দেখো অ্যানোড কি বলতো, বলছে মেটাল ধাতুর পাত্রের সময় মেটাল অ্যানোড হবে। অ্যানোডের আমাদের কি হয় জারণ হয়, সো আমাদের এখানে জারণ বা অক্সিডেশন পটেনশিয়াল দেওয়া আছে, জারণ বিভবের মান দেওয়া আছে কত 0.76 প্লাস এবার ক্যাথোড, ক্যাথোড রিডাকশন হয় কিন্তু এখানে অলরেডি জারণ বিভবের মান দেওয়া আছে, আমার রিডাকশন পটেনশিয়াল লাগবে এখানে কি আমাদের। হ্যাঁ, ইম্পর্টেন্ট কি বলতো এখানে যে ই অফ n2+ থেকে n এটা কত বলতো -0.34 ভোল্ট, এটা জাস্ট বসাই দিব আমরা -0.34 ভোল্ট। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা কি পাই বলতো 0.76 -0.34 তাহলে কত পাবো বলতো 0.42 ভোল্ট। দেখো তো এটা পজিটিভ ভ্যালু না? यस, এটা পজিটিভ ভ্যালু। তাহলে সেলটা স্বতঃস্ফূর্ত হবে, অর্থাৎ কোষ স্বতঃস্ফূর্ত হবে, স্ফূর্ত হবে, তার মানে দ্রবণ রাখা যাবে না। তাই এম পাত্রে ক্যাথোড দ্রবণ রাখা যাবে না, ওকে। এভাবে আমরা অ্যানসার গুলো করবো। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো এবং এটা খুবই সিম্পল ইজি একটা ব্যাপার। আরো একটা ব্যাপার, এখানে একটা ইজি ওয়ে আছে এমসিকিউ তে অ্যানসার করার জন্য। রিটেন আসলে তোমাকে এভাবে ক্যালকুলেট করা লাগবে, আর এমসিকিউ তে আসলে একটু একটা ইজি নিয়ম বলি। ওকে, অলরাইট, তাহলে চলো আমরা কেমিস্ট্রির পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা কি বলতেছে যে 60 ml 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং x ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড একত্রে মিশালে মিশ্রণের ঘনমাত্রা 0.25 মোলার হয়। এই মিশ্রণকে প্রশমিত করতে 180 ml y মোলার সোডিয়াম হাইড্রোজেন প্রয়োজন হয়। এক্ষেত্রে x এবং y এর মান নির্ণয় করো। ওকে, চলো কোশ্চেনটা সো মাচ ইজি এন্ড নরমাল, সো আমরা খুব সহজে এটাকে সলভ করার চেষ্টা করি। দেখি আমাদের বলছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড মিশ্রণ করলে আমরা 0.25 মোলার হয় অ্যাকচুয়ালি। তো অলরাইট, দেখি আমরা তাহলে ব্যাপারটা কি আসে যে HCl এর জন্য আমরা কি লিখবো বলতো যে 60 ml, দ্যাট ইজ 60 ইনটু হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 1000 প্লাস হাইড্রোক্লোরিকের জন্য। আচ্ছা, এখানে আমাদের লাগবে কি অ্যাকচুয়ালি আমরা কোন ফর্মুলা ইউজ করব, আমি যদি এটাকে ব্যাপারটা ডিটেইলসে বলি তাহলে আরেকটু ক্লিয়ার হয় মনে হচ্ছে। দেখো এখানে আমাদের ফর্মুলা কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড মিশ্রণ করলে আমরা পাবো কি মিক্সারটা পাবো, সেটা হচ্ছে ব্যাপারটা খেয়াল করা যায় N1E1 প্লাস N2E2 ইকুয়ালস হচ্ছে তোমার হচ্ছে Ne। ওকে, তোমার বেসিক্যালি ব্যাপারটা এমন আর কি, যেহেতু মিক্সার সো N ইটা লেখার দরকার নাই, বা N ইটা লিখলেও তোমার E এর মানটা 1 হবে, এখানে E ইকুয়ালস টু 1 হবে। আর এখানে N1 এর মান কত বলতো, N1 এর মান হচ্ছে 1, হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত 1, এবং N2 এর মান কত বলতো সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত 2। এটা আমরা অলরেডি জানি যে তুল্য সংখ্যার কনসেপ্ট তোমাদের আমি আশা করছি যে আগের থেকে জানা আছে মোটামুটি ভালোভাবে। তাহলে এই তুল্য সংখ্যাগুলো আমরা কিভাবে বের করব, ব্যাপারটা খেয়াল করে দেখো। মানে তুল্য সংখ্যা দিয়ে এই ক্যালকুলেশনটা কেমনে করব সেটা একটু বেশি ভালো করে খেয়াল করো। এটা আসলে অনেক কোশ্চেনের খুব ইজিলি आंसर দেওয়া যায় এই তোমাদের ফরম্যাট থেকে। তো দেখি এর মানে কত, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন কত 60 ml, 60/1000। ওকে, ইনটু হচ্ছে E1 কত, E1টা হচ্ছে আমাদের হচ্ছে 0, মানে তোমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের N1 V1, তো V1 কত হচ্ছে আমাদের, সরি V1 তো লিখলাম আমি, S1 কত হবে 0.5 ইনটু হচ্ছে E1 কত 1। ওকে, এন্ড ইনটু হচ্ছে 1 প্লাস এখানে আমরা কি পাবো বলতো যে ইনটু কত বলতো হাইড্রোক্লোরিক অ্যাসিডের x ml ইনটু হচ্ছে গিয়ে আমাদের 0.1 মোলার। ওকে, 0.1 মোলার ডিভাইডেড বাই নাথিং। আচ্ছা, ডিভাইডেড বাই আমি যদি এখানে 1000 দেই, তোমার হচ্ছে x ml যেহেতু আছে ডিভাইড বাই 1000 আমার দেয়াই লাগবে। ওকে, ইকুয়ালস হচ্ছে গিয়ে আমাদের হবে কি এখানে যে 0.25 মোলার, দ্যাট মিন্স আমাদের এখানে ভলিউমটা কত 60 আর হচ্ছে x, তার মানে হচ্ছে 60 প্লাস x ডিভাইড বাই 1000। হ্যাঁ, ইনটু হচ্ছে গিয়ে আমাদের খেয়াল করো যে কত 0.25 আর ইনটু হচ্ছে 1, সেটা ক্যালকুলেট করলে আমরা কি পাবো, নরমালি খেয়াল করে দেখো যে 1000 সব দিকে চলে যাবে, এখানে 0.5 ইনটু 60 মানে কত হবে বলো তো 30, এখানে 30 পেলাম প্লাস এখানে কত পাবো x 0.1 ডিভাইড বাই 1000। আচ্ছা, সামনে চলে গেছে আমাদের 0.1। ও আচ্ছা, এখানে তোমার হচ্ছে তুল্য সংখ্যা লাগবে আমাদের সালফিউরিক অ্যাসিডের ইনটু হচ্ছে 2 হবে এখানে। ওকে, 0.2x অ্যাকচুয়ালি। ওকে, ইকুয়ালস হচ্ছে আমাদের এখানে কি পেলাম বলতো 60 প্লাস x ইনটু 0.25, দ্যাট মিন্স 60 ইনটু 0.25 মানে কত হচ্ছে বলতো 2.5, 60 12 আর 15 অ্যাকচুয়ালি 15 প্লাস
0.25x, এটা হচ্ছে আমাদের সর্বসকলে মেইন তোমার ক্যালকুলেশন আসলো। এখানে আমরা x বের করে ফেলতে পারবো। 15 এর পাশে এর কথা বলতো 15 30 - 15 কত হয় 15 ইকুয়াল 0.2x আর 0.25x। দ্যাট মিন্স আমরা এখানে পাবো কি 0.05x। অতএব x ইকুয়াল টু কি বলতো 15 ডিভাইডেড বাই 0.05। তার মানে 15 ডিভাইডেড বাই 0.05 করলে আমরা কত বলতো যে এখানে 1500 দশমিক তুলে দিলে 1500 ডিভাইড বাই এখানে থাকে 5, সো 5 দ্বারা 3 হয়, তার মানে 300 পাচ্ছি আমরা। यस, এটা হচ্ছে x 300 পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি। অর্থাৎ x ইকুয়াল টু পেলাম আমরা কত 300 ml, কারেক্ট? यस, এটা হচ্ছে 300 ml। ওকে, তো আমাদের ব্যাপারটা কি দাঁড়ালো এখানে? ব্যাপারটা খেয়াল করে দেখো যে আমরা এখানে পাবো কি এই 300 ml পেয়ে গেলাম। ওকে, এবার আসো আমরা এখান থেকে বের করবো কি y এর মান নির্ণয় করব। y টা কি, যে এই যে আমরা মিক্সারটা পাইলাম, এই মিক্সারটাকে প্রশমিত করতে আবার 80 ml, হ্যাঁ 80 ml y মোলার সোডিয়াম হাইড্রোজেন প্রয়োজন হয়, তাহলে সোডিয়াম হাইড্রোজেনের সাথে আমরা এই মিক্সারটাকে আবার দেওয়া লাগবে। ঠিক আছে, অলরাইট। তাহলে এই মিক্সারটা যেটা পেলাম আমরা, এই মিক্সারটা, ওকে, এই মিক্সারটা পেলাম, এটাতে আমরা কি দেব আবার সোডিয়াম হাইড্রোজেন দেব অ্যাকচুয়ালি। তাহলে সোডিয়াম হাইড্রোজেন আমি দেই, তাহলে কি হয় বলো তো, ব্যাপারটা খেয়াল করো তো। সোডিয়াম হাইড্রোজেন দিলাম, তাহলে কি পাচ্ছি আমরা, দেখো সোডিয়াম হাইড্রোজেন দিলে এন্ড আমরা পাবো কি বলতো n। আচ্ছা ঠিক আছে, এটা ডাইরেক্টলি বসাই দিই, যে মনে করো যে v1 s1 u1 ইকুয়াল হচ্ছে v2 s2 e2। অলরাইট, তাহলে এখানে আমাদের বলা আছে সোডিয়াম হাইড্রোজেন, সোডিয়াম হাইড্রোজেন ক্ষেত্রে আমাদের ব্যাপারটা খেয়াল করে দেখো কত আসবে, 180 ডিভাইডেড বাই 1000 ইনটু হচ্ছে s2 কত বলতো y মোলার ইনটু y ইনটু সোডিয়াম হাইড্রোজেন কত, তোর কত 1, আর এখানে v1 কত বলতো, মিক্সারে কত পাইলাম আমরা বলতো যে 60 প্লাস x, মানে 60 প্লাস x ইনটু হচ্ছে তোমার মোলার কত 0.25 ইনটু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করব x প্লাস 60 প্লাস x মানে হচ্ছে 300 ইনটু 0.25 300 ইনটু হচ্ছে 0.25 ইকুয়ালস টু পাচ্ছি কত আমরা বলতো 180 বাই 1000। আর এখানে y, দ্যাট মিন্স আমার এখানে তোমার আসবো কত 0.18y। ওকে, তাহলে y ইকুয়ালস কত পাবো বলতো ফাইনালি আমরা, যে 300.25 করলে আমরা কত পাবো বলতো 300.25 তোমার হচ্ছে গিয়ে 0.25 চলে গেল 1000 কিলো, তোমার হচ্ছে গিয়ে 25 75। ওকে, 75 ডিভাইডেড বাই 0.18, 0.18 করলে আমরা y টা পেয়ে যাবো। দ্যাট মিন্স y আসবে আমার হচ্ছে 0 পয়েন্ট সামথিং অ্যাকচুয়ালি y আসবে আমাদের এখানে বেসিক্যালি, সরি আমি এখানে মেবি একটু মিস্টেক করেছি আমরা, হ্যাঁ 0.75 অ্যাকচুয়ালি এখানে তোমার হচ্ছে গিয়ে এখানে আমি মিস্টেক করেছি একটু। অলরাইট, y কত হচ্ছে সলিউশনটা করে ফেলি আমরা। সো এই জায়গাগুলোতে মিস্টেক হলে এখানে ডাইরেক্ট ক্যালকুলেটর ইউজ করতে হবে। ওকে, তাহলে ক্যালকুলেটর ইউজ করলে আমরা এই ক্যালকুলেটর কি পাবো দেখো একটু খেয়াল করে, যে 300 0.25 ডিভাইডেড বাই কত 0.18, তাহলে কত পাচ্ছি আমরা বলো তো। ইয়েস, এন্ড অলরাইট, এখানে আমাদের আসবে হচ্ছে গিয়ে 180 ভাগ 1000.18 আর 300 আচ্ছা 300 দিয়ে আমরা আগে 300 ইনটু 0.25 কত হয়, ইয়েস 75 হয় 75। এন্ড আমাদের এখানে আসলো হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ওইটা নিলে আমরা কি পাচ্ছি মিশ্রণকে 300 ইনটু 0.25 s1 0.25 ইনটু হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 180 v2 কত 180 ml বাই 1000 ইনটু y। ওকে, কারেক্ট। তাহলে আমরা পাবো গিয়ে হচ্ছে গিয়ে y, দেখো y এর মানটা হবে নরমাল অ্যাকচুয়ালি 75 ডিভাইড বাই ওইটাই ছিল 0.18, তাহলে কত পাচ্ছি আমরা দেখো তো 75 0.18 বাই 0.18, তাহলে আসছে আমাদের এখানে গিয়ে এটা হচ্ছে 416.667। ইয়েস, দ্যাট ইজ কারেক্ট, আমরা এখান থেকে এটাই পাবো নরমালি। হ্যাঁ, আমরা আশা করি তুমি এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছো, এখানে কেন এটা হবে আবার কেন তোমার অন্য কিছু হবে না, এটা তুমি নিশ্চয়ই এখান থেকে সহজে বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন ব্যাপারটা খেয়াল করে দেখো যে আচ্ছা আমি যদি এখানে একটা কাজ করি, আমাদের এখানে মেবি একটা মিস্টেক করেছি আমি, সরি আসলে এখানে একটু মিস্টেক হয়েছে,
সেটা হচ্ছে এই মিস্টেকটা হচ্ছে এই জায়গাটাতে আমি এই যে 300টাকে আমি 1000-এ নিয়ে নেই, গ্রামে নিয়ে নেই, অর্থাৎ আমাদের এখানে ডিভাইড বাই এখানে 1000 হবে অ্যাকচুয়ালি। ওকে, ঠিক আছে, তাহলে দেখো যে এটা ডিভাইড বাই 1000, তো 1000 কেটে গেল, তাহলে কত আসে বলতো, যে y ইকুয়ালস হচ্ছে তোমার হচ্ছে গিয়ে 300 ইনটু 0.25, হ্যাঁ, ডিভাইডেড বাই 180, তাহলে কি পাচ্ছি আমরা বলতে 75 ডিভাইড বাই 180, কত আসে বলতো, 75 ডিভাইড বাই 180, 75 ডিভাইড বাই 180, তাহলে কত আসে আমাদের বলতো 0.41667, এইটা হচ্ছে এত মোলার। আমরা কি ব্যাপারটা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের y এর মানটা আসবে এটা, তাহলে এখানে আমার y কত আসবে বলতো, এখানে y আসবে হচ্ছে 0.4166। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, এখানে তেমন জটিলতার কিছু নাই। হ্যাঁ, তো আমরা যেটা দেখবো এখানে তারপরে এই যেটা পেয়ে গেলাম আমরা। ওকে, এইখানে আমরা ফাইনালি পেয়ে গেলাম যে x এবং y এর মান নির্ণয় করব। x এর মান এত এন্ড y এর মান এত, সো আমাদের ইট ইজ ডান। ওকে, চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা কি বলছে যে 25 তাপমাত্রায় নাইট্রোজেন মনোক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। বিক্রিয়াটির সাম্যাবস্থায় নাইট্রোজেন মনোক্সাইড এবং নাইট্রোজেন ট্রাইঅক্সাইডের মোল সংখ্যা যথাক্রমে 0.605 এবং 0.390। আংশিক চাপের সাপেক্ষে বিক্রিয়াটি সাম্য ধ্রুবক কত বের করা লাগবে, অর্থাৎ কেপি কেসি বের করা। আংশিক চাপ বলেছো না, শুধুমাত্র আমার কেপি বের করা লাগবে। কেপি ইকুয়ালস টু হোয়াট? তাহলে দেখো আমরা যদি বিক্রিয়াটা লিখি তাহলে দেখো আমাদের কি আসে, যে নাইট্রোজেন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে বিক্রিয়া করলে কি তৈরি হবে বলতো, এখানে বিক্রিয়া করলে তৈরি করবে হচ্ছে গিয়ে যে N2O3, এবং অলরেডি এটা ব্যালেন্স হয়েই আছে, এখানে নতুন করে ব্যালেন্স করার কিছু নাই। অলরাইট, এবার সাম্যাবস্থায় বলা হচ্ছে, সাম্যাবস্থায়, হ্যাঁ, সাম্যাবস্থায় বলা হচ্ছে এটা কত ছিল, নাইট্রোজেন মনোক্সাইড ছিল 0.605 এবং ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড কেসে বলতো 0.390। ওকে, আচ্ছা, তাহলে এবার আমার এখানে বের করবে কেপি কেসি বের করা লাগবে, এবং এখানে দেখো কোনো প্রকারের কিন্তু ভলিউমের কথা বলা হয়, ঠিক আছে, ধরে দিলাম বা ধরি ভলিউম ভি হচ্ছে 1 লিটার, 1 লিটার পাত্রে বিক্রিয়াটি ঘটতেছে, তবেই আমরা এটা ক্যালকুলেট করতে পারবো, আদারওয়াইজ করা সম্ভব নয়, কারণ এখানে ভলিউমের উল্লেখ নাই। আর এই টাইপের যদি কখনো ভলিউমের উল্লেখ না থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে এখানে তোমার হচ্ছে যে আয়তনটা কত হবে। অলরাইট, যেহেতু এটা 0.605 এবং এটা 0.390, সো এটা আমার হবে 0.605 হবে, ঠিক আছে। কেন 0.605 এটা আমি ধরে নিলাম, কারণ খেয়াল করে দেখো যে এখান থেকে যতখানি ডিসোসিয়েট হবে এখান থেকে ততখানি ডিসোসিয়েট হবে, এবং সেটা পরিমাণটা হবে এত। তাহলে এখান থেকে যদি এটা ডিসোসিয়েট হয়, অর্থাৎ এটা তৈরি হয়, তাহলে এটা যে পরিমাণ ছিল এটা সেই পরিমাণ ছিল। বিক্রিয়ার ক্ষেত্রে মোলের রেশিও থেকে, অর্থাৎ লিমিটিং বিক্রিয়ার কনসেপ্ট থেকে বা মোলের রেশিও থেকে আমরা এনার্জি বের করে ফেলতে পারি। সাম্যাবস্থায় এটাও যে মোল থাকবে এটাও ঠিক ততটা মোলই থাকবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। অলরাইট, তাহলে এখন আসো আমরা যদি কেসি বের করি তাহলে কি আসে, কেসি হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, মানে উৎপাদের ঘনমাত্রা, অর্থাৎ 0.390 ডিভাইড বাই আয়তন। আয়তন কত? আয়তন হচ্ছে 1 লিটার ধরছি, 1 ডিভাইডেড বাই এটা কত 0.605 ডিভাইড বাই 1 লিটার ইনটু হচ্ছে 0.605 ডিভাইড বাই 1 লিটার। সেটাকে ক্যালকুলেট করলে আমরা ফাইনালি কি পাচ্ছি বলো তো, যে 0.390 ডিভাইড বাই 0.605 ইনটু হচ্ছে 0.605। তো এটা করলে আমরা ডাইরেক্ট কেসির মানটা পেয়ে যাচ্ছি। সো কেসির মানটা কত হবে দেখো, কেসি ইকুয়ালস হচ্ছে আমাদের 0.390, দেখো 0.390 ডিভাইডেড বাই আমাদের আসবে কত 0.605, তারপরে যদি আমি স্কয়ার দিয়ে দিই তাহলে ব্যাপারটা একটু বেশি ইজি হয়ে যায়, দ্যাট ইজ 1.0655। এটা হচ্ছে আমাদের কেসির ভ্যালু। ওকে, অর্থাৎ আমরা একটা সাম্যদ্রব্যকের মান পেয়ে গেলাম কেসি। তো এখান থেকে কেসি আর কেপি রিলেশনটা থেকে আমরা কেপি বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে কেপি ইজ ইকুয়াল টু আমরা কি জানি বলতো, কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেল এন। ইয়েস, এবার বলো তো এই রিঅ্যাকশনে ডেল এর মান কত? এই রিঅ্যাকশনে ডেল এর মান কত? ডেল এন ইকুয়াল হচ্ছে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। উৎপাদ কত 1 মোল, বিক্রিয়ক কত 2 মোল, তার মানে আমরা কি পাবো -1। ওকে, আর এখানে ব্যাপারটা খেয়াল করে দেখো, যদি আমরা এটা হয় আর টি এর মান কত আছে বলতো 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, নাকি? হ্যাঁ, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে এখানে কত বলতো 298 কেলভিন। ওকে, 298 কেলভিন।
অলরাইট, তাহলে এখন আসলে আমরা যদি কেপি তোমার কেপি বের করে ফেলতে চাই, তাহলে এখানে দেখো কেপি এর ভ্যালুটা কত আসবে, কেসি মান কত 1.0655, ওকে 1.0655 ইনটু হচ্ছে গিয়ে আরটি ডেল মানে হচ্ছে 1/RT হবে, তাই না? তাহলে এখানে আমরা দেখো কেপি এর ভ্যালুটা কত আসবে, খেয়াল করো এখানে ভ্যালুটা বসাই দিই 1.0655 ডিভাইডেড বাই আর কত আমাদের এখানে দেখো ব্যাপারটা খেয়াল করো যে আমাদের যেহেতু এখানে তোমার মোল লিটার এককে আসছে, তাই আমাদের এখানে 0.0828 মানে 0.0821 ইনটু হচ্ছে টি কত 298 দিলে আমরা অ্যাকচুয়ালি পেয়ে যাব, অর্থাৎ আমাদের এখানে আসবে কি 1.0655 ডিভাইডেড বাই 0.0821 ইনটু হচ্ছে কত বলতো 298 দিলে আমরা কত পাচ্ছি 0.0355, এইটা হচ্ছে এত অ্যাটমসফিয়ার ইনভার্স। ওকে, তাহলে আমাদের এখানে কেপি কত পেলাম বলতো, কেপি ইজ ইকুয়াল টু ফাইনালি পেলাম আমরা কত 0.04 অ্যাকচুয়ালি 04355 এত অ্যাটমসফিয়ার ইনভার্স, এটিএম ইনভার্স, এবং এটা হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার যেটা আমাদের কাছে চাওয়া হয়েছে। ওকে, দ্যাট ইজ ইট ইজ। ওকে, অলরাইট, তাহলে আমরা এখানে আংশিক চাপের বিক্রিয়ার সাম্যধ্রুবক কত এটা বের করে ফেলছি। ইজ নট ইট ক্লিয়ার? যদি আমার কথাটা বেশি দ্রুত মনে হয় তাহলে একটু স্লো করে দেখো, অথবা যদি বেশি স্লো মনে হয় তাহলে একটু তোমার সাথে 1.25 টাইম ফাস্টার দেখো বা 1.5 টাইম ফাস্টার দেখলে অনেকটা সহজে বুঝে ফেলতে পারবা। যদি কোনো কোশ্চেন থাকে আমাদের জানাও, ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, অলরাইট, চলো তোমার পরের কোশ্চেনটা শুরু করে দিই। পরের কোশ্চেন আমাদের কি বলছে, পরের কোশ্চেন যেটা আমরা বলেছি সেটা হচ্ছে কি করো, কত ml 0.2 মোলার HA একটা অ্যাসিড যার K এর মান দেয়া আছে, এর সাথে 0.2 মোল সংশ্লিষ্ট লবণ যোগ করলে প্রাপ্ত বাফারের pH এর মান 5 হবে। মানে এটা একেবারেই সহজ কোশ্চেন, pH এর কনসেপ্ট দিয়ে করা হয়েছে। তো আমরা কি জানি দেখো, খেয়াল করো, তো আমরা কি জানি pH ইজ ইকুয়ালস হচ্ছে pKa প্লাস log সল্টের মোল ডিভাইড বাই n অফ সল্ট ডিভাইডেড বাই n অফ হোয়াট অ্যাসিড। ওকে, n অফ অ্যাসিড। আচ্ছা, এখানে আমরা দেখো Ka দেওয়া আছে, K কত 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত 5, তাহলে pKa কত হবে, pKa হবে আমাদের দেখো মাইনাস লগ মাইনাস তোমার তো লগ 10 বেস হবে অ্যাকচুয়ালি, লগ কত 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5, তাহলে দিলে আমরা কত পাই বলো তো, অলরাইট, তাহলে দিলে আমরা পাই তো 4.747। ওকে, pKa পেলাম। তাহলে এখানে ব্যাপারটা খেয়াল করে দেখো, আমাদের এখানে বের করতে বলছে কি যে তোমার কত ml অর্থাৎ ভলিউমটা বের করা লাগবে। তাহলে আমরা এখানে আসবে কি pH মানে মিন্স লগ, এখানে দেখো n অফ সল্ট মান কত আছে বলো তো 0.2 মোল। ওকে, সাম্য অবস্থা এখানে আমাদের 0.2 মোল ডিভাইড বাই, আমি ধরে নিলাম ভলিউম VS এখানে ইউজ করব আমরা। সো এটাকে ইউজ না করে আমি যদি V এর ভ্যালুটা ধরে V ধরলাম, আর S কত মোল নাম্বারটা আছে 0.2, দ্যাট ইজ ইনটু হচ্ছে 0.2, তাহলে 0.0 কেটে গেল, কি থাকলো আমাদের বলতো log 1/V ইজ ইকুয়াল হচ্ছে কি থাকলো বলতো এখানে pH মাইনাস pKa, অর্থাৎ আমাদের তোমার হচ্ছে V আসবে, V ইকুয়াল হচ্ছে 1/10 টু দি পাওয়ার pH হচ্ছে কত 5, দ্যাট ইজ 5 মাইনাস 4.7447, এটা করলে আমাদের আনসারটা চলে আসবে। ইয়েস, দ্যাট ইজ উইল বি আওয়ার এক্সপেক্টেড ভলিউম। ওকে, অলরাইট, তাহলে আমরা এটা করে ফেলি, নিচে ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 5 মাইনাস 4.7447, আর উপরে থাকবে আমাদের কি হচ্ছে 1, কত পাচ্ছি আমরা 0.0555 লিটার হবে, অ্যাকচুয়ালি এটা লিটার হবে। এখানে আমরা যদি ভি বের করি তাহলে আমরা কি পাবো 555.5 ml, এবং দ্যাট ইজ দ্য অ্যানসার। আমাদের এই ভলিউমটা লাগবে, যে এই ভলিউম হলে আমরা সংশ্লিষ্ট লবণের সাথে বাফারের pH 5 তৈরি হবে, দ্যাট ইজ দ্য অ্যানসার। অ্যানসারটা কি বলতো, এইটা হচ্ছে সেই অ্যানসার। ওকে, অ্যানসারটা যদি আমরা এখানে বের করতে করে ফেলি তাহলে এটা হচ্ছে আমাদের
ওকে, কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আমি অনেক দ্রুত হয়তো কথা বলতেছি, বাট কোশ্চেনগুলো এতটাই ইজি যে আমরা খুব সহজে এটা ক্যালকুলেট করে ফেলতে পারি। দ্যাটস ওয়াই আমি একটু ফাস্ট কথা বলার চেষ্টা করতেছি। এন্ড তোমরা আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, কারণ কেমিস্ট্রি কোশ্চেনগুলো এগুলো আসলে রসগোল্লার মতো খুব সহজেই তোমার হচ্ছে যে গলদকরণ করা যায়। গলদকরণ মানে হচ্ছে সলভ করে ফেলা যায়। ওকে, অলরাইট, চলো তাহলে আমরা এবার আবার বলে বসে রসগোল্লা আপনার ফেভারিট কিনা। না, ব্যাপারটা এমন না, জাস্ট বললাম আর কি, বলার কথা বললাম। ওকে, অলরাইট, চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন আমাদের কি বলেছে, যে পরের কোশ্চেন বলেছে অর্ধ বিক্রিয়া সহ বিক্রিয়াটি পূর্ণ করো। দ্যাট ইজ সো নাইস এন্ড ইজি কোশ্চেন অ্যাকচুয়ালি। ওকে, অলরাইট, তাহলে আমরা যে কোশ্চেনটা পেলাম Cr2O7 2 মাইনাস অর্ধ বিক্রিয়া সহ লিখতে হবে। সো আমরা এখানে যেটা দেখবো যে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া লেখা লাগবে। জারণ ঘটছে কোথায়, দেখো জারণ অর্ধ বিক্রিয়া। ওকে, আচ্ছা, এখানে আমাদের যেটা তৈরি হবে তুমি চিন্তা করে দেখো, এখানে জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ, জারণ অর্ধ। ওকে, দেখো ব্যাপারটা কেমন, দেখো এই রিঅ্যাকশন আমরা যদি কমপ্লিট করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে Cr3 প্লাস হ্যাঁ S প্লাস H2O পাবো আমরা অ্যাকচুয়ালি। ওকে, এইটা পাবো বেসিক্যালি। এখন এটা পাবো কিনা সেটা বোঝার জন্য আমরা দেখো আমরা বিক্রিয়াগুলো তোমার হচ্ছে কমপ্লিট করার চেষ্টা করি। S2 মাইনাস থেকে আমার S তৈরি হয়েছে, আমরা -2 থেকে 0 হয়েছে, আমরা জারণ ঘটছে না বিজারণ ঘটছে, অবভিয়াসলি এখানে জারণ ঘটছে, তাই না? তার মানে S2 মাইনাস থেকে আমাদের তৈরি হয়েছে কি, দেখো যে S তৈরি হয়েছে। এখন ব্যাপারটা খেয়াল করে দেখো, এখানে কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে, 2 ইলেকট্রন ত্যাগ করেছে, অর্থাৎ 2 ইলেকট্রন ত্যাগ করেছে। ক্লিয়ার, 2 ইলেকট্রন ত্যাগ করেছে। এখন আসো আমরা যদি বিজারণ অর্ধ বিক্রিয়া লিখি, দেখো Cr2O7 আর 2 মাইনাস থেকে তৈরি করছে কি বলতো, আমাদের এই যে Cr3 প্লাস পানি H2O তৈরি করেছে। এখন ব্যাপারটা হচ্ছে বাকিগুলো পূর্ণ করবো কেমন করে, বোঝার উপায়টা কি? দেখো এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, ক্রোমিয়ামের হচ্ছে +6, তাই না? ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে গিয়ে এখানে +6, তাই না? আর এখানে ক্রোমিয়াম কত, +3, তাহলে পার্থক্য কত 3, কিন্তু এখানে ক্রোমিয়াম হচ্ছে দুটো, তার মানে পার্থক্য কত আসবে 6, অর্থাৎ 6টা ইলেকট্রন সে গ্রহণ করেছে। 2টা ক্রোমিয়াম, একটা ক্রোমিয়াম গ্রহণ করেছে 3টা ইলেকট্রন, তাহলে দুটো ক্রোমিয়াম গ্রহণ করছে কয়টা, 6টা ইলেকট্রন গ্রহণ করেছে, করে এটাতে পরিণত হয়েছে। সো এখানে একটা 2 দ্বারা মাল্টিপ্লাই করব আমরা ব্যালেন্স করার জন্য। ওকে, তাহলে এখন দেখো আমরা বাকি কাজগুলো করব কেমন করে, আমাদের ওই 6টা ইলেকট্রন যুক্ত করে দেওয়া লাগবে, অর্থাৎ +6 ইলেকট্রন। ওকে, এন্ড এখানে অক্সিজেন কয়টা, 7টা, তাহলে এখানে পানি হবে কয়টা, 7টা তৈরি হবে। এন্ড হাইড্রোজেন কয়টা গেল, 14টা, তাহলে এখানে 14টা হাইড্রোজেন দিয়ে দাও, দেখো সব ব্যালেন্স হয়ে যাবে। ওকে, সব ব্যালেন্স হয়ে যাবে। ব্যালেন্স কি হবে, দেখো 14H+। দেখো এখানে কত আছে চার্জ, এখানে চার্জ কত আছে, এখানে চার্জ আছে 2 মাইনাস আর 6 মাইনাস, তার মানে কত হলো 8 মাইনাস, এখন 14H+। হ্যাঁ, তারপর 8H+, এখানে কত হলো, সরি 6 মানে তোমার 8H মাইনাস, তারপর 6H+ হলো, অর্থাৎ এখানে আছে -8 চার্জ, এখানে আছে +14 চার্জ, আর এখানে আছে কত +6 চার্জ। তাহলে কি করলে আমাদের ব্যালেন্স হয়ে যাবে, অলরেডি দেখো আমরা ব্যালেন্স করে ফেলেছি, ঠিক আছে? -14 প্লাস মানে -8 প্লাস 14 করলে আমরা +6 পাই। সো অলরেডি ব্যালেন্স হয়েছে, অর্থাৎ এটা আমাদের ব্যালেন্স ইকুয়েশন। এখান থেকে আমরা যদি দুটোকে যোগ করে ফেলি তাহলে কি আসে, দেখো তো এটাকে যোগ করে ফেললে আমরা কি পাই, সেটা হচ্ছে গিয়ে দেখো যে এবার আসো এখানে 1 নাম্বার বললাম, এটাকে 2 নাম্বার বললাম। ওকে, এই 1 নাম্বারে খেয়াল করে দেখো যে ইলেকট্রন আছে 2টা। ওকে, কয়টা আছে বলতো, ইলেকট্রন আছে দুটো, আর এখানে কয়টা আছে 6টা। কয়টা ইলেকট্রন আছে বলতো, এখানে 6টা ইলেকট্রন আছে, এখানে কয়টা আছে 2টা ইলেকট্রন আছে। তো আমাদের ইলেকট্রনের ব্যালেন্স করে তারপর যোগ করা লাগবে, ঠিক আছে? তাহলে এখানে ইলেকট্রনের ব্যালেন্স করতে গেলে আমাদের কি করা লাগবে বলতো, 3 দ্বারা মাল্টিপ্লাই করা লাগবে। তার মানে 1 মাল্টিপ্লাইড বাই 3 প্লাস হচ্ছে 2 করলে আমরা অ্যাকচুয়ালি আমাদের এক্সপেক্টেড ইকুয়েশনটা পেয়ে যাবো। এক্সপেকটেশন পেয়ে গেলে আমরা কি পাবো বলতো, 3 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা পাবো কই 3s2 মাইনাস প্লাস এখানে কত হবে Cr2O7 2 মাইনাস প্লাস এই ইলেকট্রন কেটে যাবে, অর্থাৎ 6টা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে আমাদের ইলেকট্রন লেখার দরকারই নাই, তো আমাদের লিখতে হলো 14H+। ওকে, থেকে আমরা তৈরি হয়েছে কি বলতো, এই যে 3s প্লাস 2Cr3 প্লাস 7H2O। That's it. That is our balanced and অর্ধবিক্রিয়া সহ পূর্ণ করে ব্যালেন্স করে রিঅ্যাকশনটা আমাদের এটা আসছে। তুমি ব্যাপারগুলো যদি ক্লিয়ার বুঝে থাকো তাহলে আশা করি এত সময় তোমার লাগার কথা নয়।
যেহেতু আমাদের খুব অল্প সময়ের মধ্যে অ্যান্সার করা লাগবে, আমি খুব দ্রুত ফাস্ট তোমার যেটা লেখার চেষ্টা করেছি। সো আমি জারণ বিজারণ অধ্যায়ের এই ব্যালেন্সিং নিয়ে একটা বড় ভিডিও নিয়ে আসবো আমরা। হ্যাঁ, এই ভিডিওটাতে আমরা ডিটেইলসে ডিসকাস করতে চাইবো এনি রিঅ্যাকশন ইউ ক্যান ব্যালেন্স। ওকে, অলমোস্ট এনি রিঅ্যাকশন ইউ ক্যান ব্যালেন্স এন্ড এনি টাইপের রিঅ্যাকশন হতে পারে তোমার হচ্ছে যে অম্লীয় মাধ্যমে বিক্রিয়া, হতে পারে ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া, হতে পারে তোমার হচ্ছে যে নিউট্রাল বা জলীয় মাধ্যমে বিক্রিয়া, যে কোনো মাধ্যম ছাড়াও বিক্রিয়া থাকতে পারে। সেসব বিক্রিয়াগুলো আমরা কেমনে ব্যালেন্স করবো? আবার কিছু কিছু বিক্রিয়া আছে উইয়ার্ড টাইপের, সো সেই বিক্রিয়াগুলো কেমনে ব্যালেন্স করা লাগে, অলমোস্ট সব টাইপের বিক্রিয়াগুলো ব্যালেন্স করা শিখবো আমরা। ঠিক আছে, যেটা আমাদের এইচএসসি এক্সাম বা অ্যাডমিশন টেস্টের যে কোনো, সেটা বুয়েট থেকে শুরু করে বুটেক্স বা তোমার আইইউটি বা মনে করো সিকিউরিট, যে কোনো জায়গাতে তোমার আসতে পারে। এন্ড এখান থেকে কোশ্চেন সব জায়গাতে হয়, যে কোনো পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও হয়, এইচএসসি এক্সামেও হয়। তাহলে বলো তো, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস অফ কেমিস্ট্রি, দ্যাট ইজ ব্যালেন্সিং। ব্যালেন্সিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটি, যে জৈব বিক্রিয়া অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার ব্যালেন্স করাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অলরাইট। মানুষের জীবনে যেমন ব্যালেন্স না করতে পারলে মানুষ অনেকটা হতাশ হয়ে যায় বা বিভিন্ন জায়গায় চলে যায়। অ্যাডমিশন টেস্টে তোমাদের যদি কোনো জায়গায় চান্স না পেলে দেখবা যে ইমব্যালেন্স হওয়ার কারণটা মানে ফলাফলটা কি। যদি ব্যালেন্স থেকে থাকো তাহলে ঠিক আছে, অলরাইট। সেটাই আমরা শিখবো আর কি পরের ভিডিওতে। ওকে, তাহলে এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা কি ছিল বলতো? পরের কোশ্চেন ছিল হচ্ছে নিম্নের বিক্রিয়ায় এ বি সি এর সংকেত লিখো। ওকে, এ কি ছিল ওই জন্য, বি কি ছিল বের করতে হবে, সি কি ছিল এটা বের করা লাগবে। তাহলে এমন কি আছে যাকে নাইট্রিক অ্যাসিড, আর এখানে একটা মিস্টেক আছে, মিস্টেক হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিড হবে না, নাইট্রাস অ্যাসিড হবে এখানে। এইচ, হ্যাঁ HNO2, তার মধ্যে নাইট্রাস অ্যাসিড দিলে অ্যালকোহল তৈরি হয়। ইটস অবভিয়াসলি অ্যামোনিয়ার মধ্যে, রাইট, ডিগ্রি অ্যামোনিয়ার মধ্যে। তাহলে দেখো CH3, তোমার হচ্ছে গিয়ে অ্যামোনিয়ার মধ্যে CH3 NH2, এর মধ্যে যদি আমি এই যে তোমার HNO2 দেওয়া হয়, তৈরি করবে CH3OH তৈরি করবে। ওকে, CH2OH মিথানল তৈরি করবে। এবং এই মিথানলের মধ্যে যদি আমি আবার কপার দেই এবং তোমার হচ্ছে গিয়ে হিট দেই, তাহলে যেটা তৈরি করবে সেটা হচ্ছে মিথানল, HCHO, মিথানল তৈরি করবে। ঠিক আছে, এবার এই মিথানলের মধ্যে যদি আমি 50%, ওকে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, তাহলে এটাকে আবার তোমার হচ্ছে একটা রিঅ্যাকশন করবে। সেটা দেখো তো, এই যৌগটা কি অ্যাকচুয়ালি, এই যৌগটা তোমার হচ্ছে যে 1 ডিগ্রি না, অ্যাকচুয়ালি আলফা হাইড্রোজেন আছে অ্যালডিহাইডে, আলফা হাইড্রোজেন আছে না নাই? অবভিয়াসলি নাই। আলফা কার্বনে আর হাইড্রোজেন থাকবে কোত্থেকে? আলফা হাইড্রোজেন নাই, আমার একটা অ্যালডিহাইড যেটা 50% ক্ষার লাগবে, ক্ষার দ্রবণস তোমার হচ্ছে গিয়ে বিক্রিয়া করানো হবে। তখন এটা একটা জানা বিক্রিয়ার নাম বলতে পারে, একটা নামধারী বিক্রিয়ার কথা মনে পড়ছে না? ইয়েস, নামধারী বিক্রিয়া কি হবে? নামধারী বিক্রিয়া হবে তোমার ক্যানিজারো বিক্রিয়া। ইয়েস, ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়া কি ঘটে? ক্যানিজারো বিক্রিয়ায় একই তোমার হচ্ছে যে অ্যালডিহাইড বা কিটোনের যাদের আলফা হাইড্রোজেন নাই, তাদের একই মোলের এক অংশের মানে একই মোলের অ্যাকচুয়ালি 2 মোল লাগে। 1 মোলের অক্সিডেশন বা জারণ ঘটে, অপর মোলের রিডাকশন বা বিজারণ ঘটে। জারণ ঘটার ফলে ক্ষার ধাতুর লবণ, কার্বলিক অ্যাসিড ক্ষার ধাতুর লবণ তৈরি হয়, আর বিজারণ ঘটার ফলে অ্যালকোহল তৈরি হয়। তাহলে ফাইনালি আমরা কি পাবো দেখো তো, যে এখানে জারণ ঘটলে আমাদের পাবো কি HCOO+, অলরেডি আমাদের এখানে দিয়ে দেওয়া আছে মিথানল। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা মিথানল আগেও পাইছিলাম এবং মিথানল এখনো আছে। মানে ব্যাপারটা দেখে অনেক সময় উইয়ার্ড মনে হতে পারে, বাট দ্যাট ইজ নট উইয়ার্ড, ইট ইজ ভেরি মাচ ইজি। তোমার CH3OH তৈরি হয়ে গেছে, তাই না? তার মানে বলতো এবার আমাদের এইটা হচ্ছে কি বলতো? A। ওকে, এটা কি? এটা হচ্ছে A, এটা হচ্ছে কি আমাদের A। অর্থাৎ আমি যদি এটাকে লিখি, এটা হচ্ছে আমাদের A। ওকে, এবার আসো যে তোমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি ছিল, এটা হচ্ছে B। এটা কি বলতো? ইয়েস, এটা হচ্ছে আমাদের B। ওকে, এটা হচ্ছে B। ওকে, এন্ড এইটা হচ্ছে কি আমাদের কি বলতো? এটা হচ্ছে কি আমাদের C। ওকে, এটা হচ্ছে কি C, অর্থাৎ এটা হচ্ছে আমাদের C। ইয়েস, এটা হচ্ছে C। ক্লিয়ার? ABC পেয়ে গেছি আমরা। এটা আমাদের চাইছিল যে ABC এর সংকেত লিখো, তাই এটা হচ্ছে অ্যানসার।
সো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। দেখো জৈব যৌগের বিক্রিয়াগুলো শিখতে গেলে তোমাকে আগে মেইন বেসিক বিক্রিয়াগুলো ক্লিয়ার হয়ে বা জানা থাকা লাগবে, তবেই তুমি এগুলো খুব দ্রুত কিভাবে কভার করতে পারবা। আদারওয়াইজ এই বিক্রিয়াগুলো তোমার বেসিক থেকে আসতে হবে এন্ড একটু পড়িয়ে আসতে হবে, নাহলে হবে না অ্যাকচুয়ালি। ওকে, অলরাইট, জাস্ট কনভার্সন গুলো একটু ভালোভাবে মনে রাখতে পারলেও মোটামুটি এই জিনিসগুলো আমরা করে ফেলতে পারি। ওকে, জৈব বিক্রিয়া খুব কঠিন না, জৈব বিক্রিয়া সবচেয়ে সহজ। বাট প্রবলেমটা হচ্ছে যে তুমি যখনই পড়া বন্ধ করবা জৈব যৌগের বিক্রিয়াগুলো, তখন তুমি ভুলে যাবা, যখনই বই খুলবা পড়া শুরু করবা তখন আবার মনে পড়ে যাবে। বাট খাতায় গিয়ে লিখতে গেলে তোমাকে এই দুটোর মধ্যে ব্যালেন্স করা লাগবে। হ্যাঁ, কিরকম যে পড়ে পড়ে হাতে লিখতে হবে এবং তোমার হচ্ছে যে বারবার লিখতে হবে, তবে এগুলো মনে থাকে। জৈব যৌগের বিক্রিয়াগুলো, জৈব যৌগের বিক্রিয়াগুলো আহামরি খুব কঠিন কিছু না, সহজেই, বাট বারবার প্র্যাকটিস করার মাধ্যমে মনে থাকে, আদারওয়াইজ মনে থাকে না। তো মনে রাখতে গেলে তোমাকে প্র্যাকটিস করা লাগবে, এর বিকল্প কিছু নাই। অলরাইট, চলো পরের কোশ্চেন চলে যাই। অলরাইট, তাহলে দেখো যে জৈব যৌগের বিক্রিয়া এই যৌগের বিক্রিয়াগুলো সম্পূর্ণ করো, বিক্রিয়াগুলো সম্পূর্ণ করা লাগবে। বিক্রিয়াগুলো সম্পূর্ণ করতে চাইলে আমাদের বিক্রিয়াগুলো করা লাগবে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের রসায়নের এই বিক্রিয়াগুলো কমপ্লিট করা। ঠিক আছে, বিক্রিয়াগুলো সবচেয়ে মজাদার একটা ব্যাপার। হ্যাঁ, বিক্রিয়াগুলো কমপ্লিট করতে কেন যেন অন্যরকম মজা লাগে, যে তোমরা যদি বিক্রিয়াগুলো ভালো করে দেখে আসলে খুব ভালো পারবা, আর যদি ভালো করে দেখে না আসতে তাহলে পারবাই না। ওকে, জাস্ট দেখে আসতে হবে। কেমিস্ট্রি এই কারণে সহজ যে দেখে আসলে পারবো, না দেখলে পারবো না। অনেক সময় দোক্কা খেলে আসলে হয় না। ওকে, চলো আমরা কোশ্চেনটা সলভ করি। Mg3N2 + H2 ওইটাকে সলভ করলে আমরা কি পাবো? দেখো তো, Mg3N2O N2 + H2 সলভ করলে আমরা পাবো কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। ওকে, এন্ড প্লাস হবে কি আমাদের পানি আছে, তাই আমাদের কাছে অ্যামোনিয়া তৈরি হবে, NH3 তৈরি হবে। ইয়েস, দ্যাট ইজ দ্য অ্যানসার। এন্ড এটাকে আমরা ব্যালেন্স করতে পারি। ব্যালেন্স করতে গেলে কি হবে? ম্যাগনেসিয়াম 3টা আছে, আমরা এখানে 3টা ম্যাগনেসিয়াম দিয়ে দেওয়া লাগবে। ওকে, 3টা ম্যাগনেসিয়াম দিব আমরা, 3টা ম্যাগনেসিয়াম দিব। তাহলে কত হয়ে গেল? যা হয়ে গেল। নাইট্রোজেন কত? 2টা, তাহলে আমরা এখানে 2 দেওয়া লাগবে। ওকে, তার মানে বলো তো অক্সিজেন কয়টা গেল? 3 × 2 = 6টা, আমরা এখানে 6 দেওয়া লাগবে। হাইড্রোজেন গেল 12টা, এন্ড দ্যাট ইজ দ্য রিঅ্যাকশন এন্ড উইথ ব্যালেন্স। ওটা বুঝতে পারছি? অলরাইট, চলো পরের বিষয়টা সলভ করি। নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস পানি, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস পানিতে দেখো তুমি চিন্তা করো, এটা তোমাকে সলভ করতে পারবে না। তুমি জাস্ট এখানে এক জায়গায় লেখো নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এক জায়গায় লেখো হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। হাইড্রোজেন কটা আছে? 2টো। নাইট্রোজেন কটা আছে? 1টা। অক্সিজেন কটা হলো? টোটাল 3টা। এটা হয়ে গেল। এখন বলো তো এখান থেকে ডাইরেক্টলি আমরা কি লিখতে পারি? এখান থেকে ডাইরেক্টলি আমাদের কোনো প্রোডাক্ট আমরা কি দেখতে পাচ্ছি? HNO3 হচ্ছে না, কারণ H একটা থেকে যাচ্ছে। আবার H2 নাথিং হচ্ছে না। সো আমরা এখানে একটু ব্যতিক্রম ভাবে ভাববো। সে ব্যতিক্রমতাটা কি হবে একটু খেয়াল করে দেখো, যে এই ব্যতিক্রমতাটা কি হবে আমরা যদি দেখার চেষ্টা করি, তাহলে এখানে দেখো যে HNO2 + HNO3 এই দুটোই তৈরি হবে। নাইট্রাস অ্যাসিড প্লাস নাইট্রিক অ্যাসিড, এটা অনেকেরই বুঝতে অসুবিধা হয়, বাট একটা শর্টকাট আছে যেটা দিয়ে আমরা খুব সহজে এটা করে ফেলতে পারি, যে এই টাইপের বিক্রিয়াগুলো আমাদের প্রোডাক্ট কি হবে। ওকে, দেখো আমি একটা মজার ইজি বা শর্টকাট বলতেছি। একটা বিক্রিয়ার প্রোডাক্ট কি হবে? অক্সাইড গুলোর সাথে পানির বিক্রিয়ায় আমরা কি পাবো, অর্থাৎ অক্সাইড গুলোর সাথে তোমার হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রোজেনের বিক্রিয়া কি পাবো? এই টাইপের একটা ইজি ওয়ে। লাইক ব্যাপারটা খেয়াল দেখো, Cl2O7, আচ্ছা Cl2O7 এর সাথে আমি যদি সোডিয়াম হাইড্রোজেন দিই, এক্স্যাক্টলি যদি জানা থাকে তাহলে তুমি পারবা, আদারওয়াইজ পারার কথা নয়। আবার পারতেও পারো, কারণ তোমার কাছে ম্যাজিক থাকতে পারে, ম্যাজিক থাকলে তুমি পারবা। আর পড়ার ম্যাজিকটা কি, যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি প্রবলেম তুমি সলভ করবে, তত সেটা হচ্ছে পড়ার ম্যাজিক। তোমাদের কাছে যদি ম্যাজিক থাকে তবে পারবা, আর ম্যাজিক কম থাকলে পারবা না। সিম্পল ব্যাপার। সো দেখি আমরা ম্যাজিকটা অ্যাপ্লাই করতে পারি কিনা। নো প্রবলেম। এই টাইপের যে কোনো কোশ্চেন থাকলে এই অক্সাইড গুলো আছে না, এই যে অক্সাইড, এই অক্সাইড গুলো আছে তাই না, তাহলে দেখো এই অক্সাইড গুলো থাকলে আমরা কি করবো? প্রথমে এখানে H2O যোগ করে দেব। H2 আগের মতো যেটা করলাম। হাইড্রোজেন কটা হলো? 2টো। ক্লোরিন কটা হলো? 2টো। আর ক্লোরিন 2টো, কথা বল না। ক্লোরিন 2টো। অক্সিজেন কটা গেল? 7 × 8টা। অক্সিজেন 8টা। এবার আমি 2 কমন নিলে কি থাকে? 2 কমন নিলে থাকে HClO4। এইটা হচ্ছে এটা থেকে অ্যাসিড, অর্থাৎ এই অ্যাসিডের অ্যানহাইড্রাইড হচ্ছে এই অক্সাইড। ব্যাপারটা কি বুঝতে পারছি? অক্সাইডের সাথে পানি যোগ করলে আমাদের অ্যাসিডটা তৈরি হবে। তাহলে অ্যাসিড যদি আমরা পেয়ে যাই, তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া দিলে কি তৈরি হবে? লবণ তৈরি হবে। দ্যাটস ইট। সো আমাদের এখানে প্রোডাক্টটা কি হবে বলতো? প্রোডাক্টটা হবে হচ্ছে গিয়ে যে তোমার হাইড্রোজেনটা থাকবে না, এখানে হাইড্রোজেন থেকে সোডিয়াম চলে আসবে, সোডিয়াম NaClO4 প্লাস পানি। এটা হচ্ছে প্রোডাক্ট। এই যে কোনো বিক্রিয়া তোমরা খুব সহজে মানে তোমার হচ্ছে গিয়ে করে ফেলতে পারো। অক্সাইড থাকলে খুব সহজে বিক্রিয়াগুলো লেখা যায়, যদি ব্যাপারটা তোমরা ক্লিয়ার বুঝে থাকতে পারো।
আদারওয়াইজ আমি এই রিলেটেড শর্টকাটে কিভাবে বিক্রিয়াগুলো শর্টকাটে সলভ করা যায়, বিক্রিয়ার অ্যান্সার গুলো মানে অর্থাৎ প্রোডাক্ট বা উৎপাদগুলো লেখা যায়, সেটার একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ দেখা হবেই। আর তুমি যদি দেখতে না পারো বা তোমার যদি সময় চলে যায়, তাহলে তোমার ছোট ভাই বোনদেরকে বা তোমার ফ্রেন্ডদেরকে সাজেস্ট করো, দেখবা যে তারা উপকৃত হবে, আশা করা যায়। ওকে, চলো আমরা কোশ্চেনে চলে যাই। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, তাই না? ইয়েস, কারেক্ট। অলরাইট, তাহলে দেখো যদি আমি এগুলো তোমার রিমুভ করি, রিমুভ করার পরে আমরা পরের বিক্রিয়াটুকু সলভ করি, তাহলে দেখো কি হয়। দেখো পরের বিক্রিয়াটা কি আছে বলতো, এই যে H2S + Cl2। আচ্ছা, H2S + Cl2 হলে আমাদের এখানে কি হবে অ্যাকচুয়ালি? আমাদের HCl তো তৈরি হবেই, তাই না? প্লাস সালফার তৈরি হবে না? এখানে কোনো দ্বিতীয় রায় আছে? নো, কোনো রায় থাকার কথা না। এখানে যদি 2 দিয়ে দেই তাহলে বাকিগুলো সলভ হয়ে যায়। ইয়েস, এর आंसर ব্যালেন্স হয়ে গেছে, প্রোডাক্ট হয়ে গেছে, আমাদের উৎপাদটা হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এখানে তেমন বিশেষ কিছুই নাই, এটা জাস্ট নরমাল রিঅ্যাকশন। হ্যাঁ, এটা হতে পারে তুমি বলছো যে আপনি এত দ্রুত করে ফেলেন কিভাবে। আমার এগুলো আগে দেখা আছে, মানে এগুলো সলভ করেছি আমি, তাই আমি এতদূর বিক্রিয়াগুলো বলতে পারতেছি। অর্থাৎ এই টাইপের প্রচুর বিক্রিয়া আমি আমার ক্লাসে বা তোমার হচ্ছে যে এই যে সলভ করি, দ্যাটস ওয়াই আমরা খুব সহজে করতে পারি। ওকে, আমার পরের ক্লাসগুলোতে এই টাইপের বিক্রিয়াগুলো নিয়ে কথা বলবো, ডোন্ট ওয়ারি, তুমি ফ্রিতেই আমার ক্লাসগুলো দেখে তুমি শিখতে পারবা। ওকে, অলরাইট, চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। মাঝে মাঝে নিজের একটু তোমার হচ্ছে যে মার্কেটিং করে নেওয়া যায়। আমি আমার মার্কেটিং কোথায়, কোন প্ল্যাটফর্মে করবো, তো কোথাও করার প্লেস নেই, দ্যাটস ওয়াই নিজে করতেছি। সো এখানে পচায় না কেউ, ঠিক আছে? অলরাইট, চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি বলছে আমাদেরকে, বিক্রিয়াগুলো হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া এবং উডস বিক্রিয়া। বিক্রিয়াগুলো নামধারী বিক্রিয়াটা না অনেক মজা হয় অ্যাকচুয়ালি, কারণ নামধারী বিক্রিয়া তো ফিক্সড, আমরা যা জানি সেটা লিখে দিলে হয়ে যাবে অ্যান্সার। হফম্যান ডিগ্রেডেশন, হফম্যান ক্ষুদ্রাংশকরণ, মানে বড় কিছু ভেঙে ছোট কিছু করা, মানে ছোট হবে আর কি, বেসিক্যালি এটি কনফার্ম। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটা কি বলতো, যেখানে অ্যামাইড থাকবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? ধরলাম আমি 1 নম্বরের উত্তর, যে আমার এখানে মনে করতে আছে এখানে এইটা, এটা কি বেনজিন, তাই না? ওকে, আমি যদি বেনজিন নেই কাইন্ড অফ এই টাইপের, আচ্ছা দেখো তো বেনজিন নিলাম আমি, নো ইট ইজ নট ট্রু। কারেক্ট হবে? ওকে, অলরাইট, তাহলে আমরা নিজেরা ট্রাই করি, নো প্রবলেম। ওকে, নো প্রবলেম, এটা দিয়ে করি। এটা আর কি বেসিক্যালি বেনজিন। ওকে, এন্ড এটা কি হবে, আমি এটাকে তোমাকে রিমুভ করে দিই। ওকে, সিলেক্ট করি, রিমুভ করি, ওই শেষ না, নো ওকে, ফাইন। তাহলে দেখো বেনজিন 1 নম্বরে আমরা যেটা পেলাম যে বেনজিন, হ্যাঁ, বেনজিন এর সাথে যদি আমি মনে করো যে এখানে দেই হচ্ছে গিয়ে অ্যামোনিয়া CO NH2, এর সাথে দিব হচ্ছে গিয়ে তোমার ব্রোমিন লিখলাম আমি, কারণ বিক্রিয়াতে এটা বলছে একটা হ্যালোজেন যুক্ত করতে হবে, তো বিশেষ করে ব্রোমিন যুক্ত করার কথা বলা থাকে। ওটা ক্ষার, পটাশিয়াম হাইড্রোজেন, সোডিয়াম হাইড্রোজেন যুক্ত করলে এখানে হবে। এন্ড এটাকে হিট করা লাগবে 60 ডিগ্রি, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে। বাট আমরা ডেল দিয়ে দিলাম সময়, যদি আমাদের অনেক সময় যদি আমাদের টেম্পারেচারের কথা মনে না থাকে, তাহলে আমরা ডেল দিলে এটা অ্যান্সারটা চলে আসবে, অর্থাৎ কারেক্ট হবে, মিস্টেকটা হবে না অ্যাকচুয়ালি। তাহলে এটা কি হবে বলতো, যে এখান থেকে একটা কার্বন কমে যাবে, কমে গিয়ে কি হবে, যে আমাদের এখানে বেনজিন তৈরি করবে, ঠিক আছে? সরি, বেনজিন না, অ্যানিলিন তৈরি করবে, ঠিক আছে? এই যে NH2 তৈরি করবে, প্লাস কি তৈরি হবে, পটাশিয়াম ব্রোমাইড তৈরি করবে। ওকে, প্লাস কি তৈরি হবে, পটাশিয়াম কার্বন তৈরি করবে, K2CO3, প্লাস কি তৈরি করবে, নাথিং, প্লাস জল। ওকে, এইভাবে আমরা এইটাকে বলা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া।
অনেক নামধারী বিক্রিয়াগুলো আছে, একটু বিশেষ করে নামধারী বিক্রিয়াগুলো যেমন উডস বিক্রিয়া, উলফ কিশনার উইলিয়ামসন ইথার সংশ্লেষ, তারপরে আয়োডো মানে তোমার হ্যালোফর্ম বিক্রিয়া, ক্যানেজারো বিক্রিয়া, অ্যালডোল বিক্রিয়া, উডস ফিডিক বিক্রিয়া, ইটার বিক্রিয়া, নামধারী অসংখ্য বিক্রিয়া আছে। হ্যাঁ, আমি তোমার হচ্ছে গিয়ে এই টাইপের জিনিসগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আসবো। বাই প্রত্যেকটা কোশ্চেনে তো আমি বলতেছি পরবর্তী ক্লাসে এটা ডিসকাস করবো, এস অবভিয়াসলি আসবো, ট্রাস্ট মি, এবং তোমরা জিনিসগুলো পাবা ফ্রি অফ কস্ট, কোনো কিছু পে করা লাগবে না। ওকে, অলরাইট, চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন আরেকটা পার্ট আছে উডস বিক্রিয়া। 2 নম্বর হচ্ছে উডস বিক্রিয়া। এটা আর এক মহারথী উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া হয় কি, যে এখানে ক্ষুদ্র করছি, এখানে বড় করবো, দ্যাটস ইট। মানে বড় করবো কিভাবে বলতে, দেখো যে এখানে মনে করো CH3 CH2 মনে করো Cl আছে, প্লাস আমি নিয়েছি সোডিয়াম। ওকে, সোডিয়ামের, এবং সেই সাথে আমি দেব কি, যে আমি যদি এখানে শুষ্ক ইথার দেই, শুষ্ক ইথার দিলে আমরা কি পাবো দেখো তো এটার সাথে। আচ্ছা, এটা আমার লাগবে 2 মোল, সেটা 2 মোল দিতে গেলে আমার আরেকটা ক্লোরিন লাগবে, ক্লোরিন, এখানে CH2 আর এখানে CH3। দেখো তো এটা ইথাইল ক্লোরাইড, এটা ইথাইল ক্লোরাইড না? ইয়েস, ইথাইল ক্লোরাইড 2 মোল নিয়েছি, নিলে কি হবে আমাদের এখানে যুক্ত হয়ে যাবে CH3 CH2 CH2 CH3 প্লাস সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। অর্থাৎ এখানে দেখো ব্যাপারটা কি দাঁড়াবে আমাদের, এই যে ক্লোরিন আর সোডিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। বাকিটা কি কার সাথে যুক্ত হবে, দেখো ব্যাপারটা খেয়াল করো, যে আমরা যদি এখানে তোমার এটা করি, তাহলে দেখো আমাদের আসবে কি, ওকে, অলরাইট, এই যেটা তৈরি হলো এটা আমাদের মেইন প্রোডাক্ট। দেখো তো এখানে কয়টা কার্বন ছিল, প্রথম একটা মৌলে মানে একটা মলিকুলে বা একটা অণুতে 2টা কার্বন ছিল, তাই না? এখানে 2টো কার্বন ছিল, এখানে কয়টা কার্বন আছে, 2টো কার্বন আছে, তাই না? 2টো কার্বন আছে, এখানে কয়টা কার্বন আছে, টোটাল 4টা কার্বন আছে, তাই না? এখানে 4টা কার্বন আছে, তো 2 4টা ওটা তৈরি হয়েছে। এছাড়াও আরো 3টা হবে, 2টো হবে, এই প্রোডাক্টগুলো তৈরি হবে। ঠিক আছে, মেইন প্রোডাক্ট এটা, শুধুমাত্র এটা লিখলাম আমি এই কারণে। আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো, এটা হচ্ছে উডস বিক্রিয়া। ওকে, উডস বিক্রিয়া আমরা শিখে ফেলেছি। অলরাইট, এর সাথে আমাদের দ্বিতীয় পর্বের কেমিস্ট্রির কোশ্চেন অ্যানালাইসিস এখান থেকে শেষ হলো। হ্যাঁ, পরের পর্ব আমরা গণিত নিয়ে ডিসকাস করব, এবং আশা করি গণিতে তোমাদের অনেক মজা লাগবে। গণিত সবচেয়ে মজার জিনিস, মানে পড়ার জিনিস অ্যাকচুয়ালি, বা পড়ার না অ্যাকচুয়ালি, সলভ করার, ক্যালকুলেশন করার, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার। সো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা অনেক মজাদার, ইনশাআল্লাহ তোমাদের ভালো লাগবে। চলো আমরা গণিতের থার্ড পার্ট, অর্থাৎ বুটেক্সের 23-24 সালের কোশ্চেন অ্যানালাইসিসের থার্ড পার্টে তোমাদেরকে ওয়েলকাম জানাবো। ওকে, চলো।